সুমন গল্পকথক চ্যানেলে আজ আমরা পাঠ করব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প রাত্রির যাত্রী এর দ্বিতীয় পর্ব। শুরু হচ্ছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প রাত্রির যাত্রী এর দ্বিতীয় পর্ব। আমরা যখন চা খাচ্ছি তখন হর্ন বাজিয়ে একটা সাইকেল রিকশা এসে আমাদের সামনে দাঁড়ালো। আইয়ে বাবু, রাজেন্দ্রনগর। আমরা বললাম, রাজেন্দ্রনগর নয়, দরিয়াপুর। চালিয়ে চা খাওয়া শেষ করে দাম মিটিয়ে বললাম, যাব, কিন্তু এত অন্ধকারে নয়, একটু ভোরবেলা যাব। এখন গেলে কি হবে? সামান্য দুটো টাকার লোভে আপনাদের অন্য কোথাও নিয়ে আমি কি খুন করে ফেলব? আরে না না, তা বলছি না, মানে নতুন আসছি তো, এখন গেলে ঠিকানা খুঁজে বাড়ি চিনতে অসুবিধে হবে। কিছু অসুবিধে হবে না আপনাদের। অভিজিৎবাবুর কাছে যারা আসেন তাদের কোনো অসুবিধে আমি করি না। আমরা দুজনেই চমকে উঠলাম। বললাম, তুমি কি করে জানলে আমরা অভিজিৎবাবুর কাছে যাচ্ছি? উনি আমাকে বলে রেখেছিলেন দুজন বাঙালি ছোকরা আমার বাড়িতে আসবে, তাদের কোনো অসুবিধে যাতে না হয় সেইভাবে এখানে নিয়ে আসতে। কিন্তু আমরা যে এই গাড়িতেই আসব তোমার অভিজিৎবাবু তা জানলেন কি করে? অভিজিৎবাবুর কাছে যারা আসেন তারা রাতের গাড়িতেই আসেন বাবু। ও, তা আমরাই যে সেই লোক তুমি জানলে কি করে? আমি যখন রাজেন্দ্রনগর বললাম আপনারা তখন দরিয়াপুর বললেন, তাতেই বুঝলাম আপনারা তারাই। আমরা দুজনে পরস্পরের দিকে একবার তাকিয়ে চোখে চোখে সম্মতি জানিয়ে রিকশায় উঠে বসলাম। আলোকোজ্জ্বল পাটনা শহরের বুকে রাত্রির যাত্রী আমরা। প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে রিকশায় চলেছি। রিকশা সামনে ভ্যাপু বাজিয়ে দ্রুত গতিতে এপথ সেপথ করে দরিয়াপুরের দিকে এগিয়ে চলল। এইভাবে অনেকটা পথ যাওয়ার পর বড় রাস্তা ছেড়ে বস্তি অঞ্চলের গলিতে ঢুকল রিকশা। এতক্ষণ তবু পথে ঘাটে দু একজন মানুষ বা কোনো না কোনো যানবাহন নজরে পড়ছিল। দোকানপাট বন্ধ থাকলেও রোড লাইটে পথঘাট উজ্জ্বল ছিল। এখন এই গলির নরকে শুধু অন্ধকার আর অন্ধকার। এ গলি সে গলি করে কোথায় যে নিয়ে চলল সে, তা কে জানে। তারপর একটা বাড়ির সামনে এসে অনবরত ভ্যাপু বাজাতে লাগল। আমরা বললাম, এই বাড়ি নাকি? হে, এই বাড়ি, ইয়ে মাকান অভিজিৎ বাবু কা। আমরা তখন দরজায় কড়া নেড়ে ডাকতে লাগলাম, অভিজিৎ, অভিজিৎ। দু একবার ডাকার পরই ভেতর থেকে সাড়া পাওয়া গেল। হ্যাঁ, 1 মিনিট দাঁড়া। আমরা দরজা খোলার অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম। এমন সময় হঠাৎ খেয়াল হলো রিকশাটা নেই। তাই তো, গেল কোথায়? ভাড়াও তো দেয়া হয়নি। চেয়ে দেখলাম রিকশাটা গলির বাঁকে হারিয়ে যাচ্ছে। এমন সময় দরজা খুলে গেল। কেউ একজন হাসি মুখে বলল, ভেতরে আয়। আমরা অভিজিৎকে চিনতে পারলাম না। বুঝলাম কোথাও একটা ভুল হচ্ছে হয়তো। অভিজিৎকে না চেনার কারণও আছে অবশ্য। ওর সারা গায়ে কম্বল মুড়ি দেওয়া ছিল, মাথায় ছিল মাংকি ক্যাপ, শুধু ওর চোখ দুটো বোঝা যাচ্ছিল। যাই হোক, অভিজিতের পেছন পেছন আমরা ঘরে ঢুকে সোফায় বসলাম। ঘরের দেওয়ালে অনেক ছবি টাঙানো আছে। অভিজিৎ হেসে বলল, ওগুলো আমারই আঁকা। আমি বললাম, তোমার চিঠি পেয়েই আমরা চলে এসেছি, কারণ রেডিও প্রোগ্রামের তারিখ আজই। অথচ আশ্চর্য দেখো, তোমার কথা আমরা ভুলেই গিয়েছিলাম। সত্যি বলতে কি, এখনো চিনতে অসুবিধে হচ্ছে তোমাকে। চা না কফি? রাজীব বলল, এই তো চা খেয়ে এলাম, তবে যা দারুণ ঠান্ডা, তাতে এবার একটু কফি হলে মন্দ হয় না। অভিজিৎ উঠে গেল। তারপর আমাদের দুজনের জন্য 2 কাপ কফি নিয়ে চলে এলো, সঙ্গে ক্রিম কেকার বিস্কুট। আশ্চর্য,
কফিও কি আমাদের জন্য তৈরি ছিল? অভিজিৎ বলল, খুব অবাক হয়ে যাচ্ছিস না? মুখটা ঠিক মনে করতে পারছিস না, ভাবছিস কে না কে নকশা করছ হয়তো। আমি বললাম, ঠিক তাই। অভিজিৎ বলল, আজকে এই ট্রেনে এসেই ভালো করেছিস তোরা, না হলে পরে এলে দেখা হতো না। হঠাৎ একটা দরকারি কাজ পড়ে যাওয়ায় একটু পরেই আমাকে দানাপুর চলে যেতে হবে। সেজন্য অবশ্য তোদের থাকার কোনো অসুবিধে হবে না, আমি চাবি দিয়ে যাব। তোরা বাইরে যাওয়ার সময় মেন গেটে তালা দিয়ে চলে যাস। অনেক হোটেল আছে এখানে, যেখানেও খেয়ে নিয়ে ঠিক 2টোর সময় রেডিও স্টেশনে চলে যাবি। তবে ভাই একটা কথা, আমার ওপর রাগ করে কাজ মিটে গেলে চলে যাস না যেন। আমি সন্ধ্যের সময় ফিরব, তারপর 3 বন্ধুতে রান্না খাওয়া করে হই হল্লায় কাটিয়ে দেব সারাটি রাত। রাজীব কফি খেতে খেতে বলল, তা তো বুঝলাম, কিন্তু ভাই একটা কথা, এখানকার অ্যাপ্লিকেশনে যে সিগনেচার করা আছে তার সঙ্গে তো আমার সই মিলবে না। এতে কোনো অসুবিধে হবে না তো? আরে না না, কোনো অসুবিধা হবে না। ওখানে গিয়ে ঝাঁঝির খোঁজ করবি, ঝাঁঝি সব জানে। তাকে বলবি আমি পাঠিয়েছি তোকে, আর কেউ কিচ্ছু জিজ্ঞেস করবে না। আমাদের কফি খাওয়া যখন শেষ হলো তখন একটু একটু করে ভোরের আলো ফুটে উঠেছে। অভিজিৎ উঠে দাঁড়িয়ে বলল, কিছু মনে করিস না ভাই, আমি চলি। আর আমার থাকার উপায় নেই, আমি ওদিক দিয়ে দরজায় শিকল এঁটে চলে যাচ্ছি। তোরা বাইরের দরজায় তালা দিয়ে যাস। এই নে তালা চাবি। আমরা হাত পেতে তালা চাবি নিলাম। একটা দিন একটু মানিয়ে নে, নিতান্ত নিরুপায় হয়ে আমাকে যেতে হচ্ছে। এই বলে ভেতরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল অভিজিৎ। আমরা দুজনে চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ। তারপর বাইরে বেরিয়ে দেখলাম জল, কল, খাটা, পায়খানা সব কিছুরই ব্যবস্থা আছে। আমরা দাঁত মেজে মুখ হাত ধুয়ে ঘরের দরজা বন্ধ করে মেন গেটে তালা লাগিয়ে বাইরে এলাম। সবে সকাল 6টা। ভয়েস টেস্ট দুপুর 2টোয়। যা রাতিথ্যে এলাম সেই যখন নেই, তখন মিছিমিছি এখানে বসে থেকে সময় নষ্ট করে লাভ কি? তার চেয়ে পাটনা শহরটা একটু ঘুরে বেরিয়ে দেখে নি। পাটনা তো আমাদের কাছে পাটনা নয়, পাটলিপুত্র, মগধের রাজধানী। সেই চোখ নিয়ে দেখতে হবে। 2 টাকা ঘন্টা হিসাবে একটা রিক্সা ভাড়া করে গোটা শহরটা আমরা প্রদক্ষিণ করতে লাগলাম। অনেক ঘোরাঘুরির পর মহেন্দ্রনগরে এসে আমরা রিক্সা ছাড়লাম। এখানে এসে অনেকক্ষণ ধরে দোতলার বারান্দায় বসে গঙ্গার সৌন্দর্য দেখলাম। তারপর একটা হোটেলে খেয়ে নিয়ে ঠিক 2টোর সময় এসে হাজির হলাম পাটনা বেতার কেন্দ্রে। আজ আমরা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প রাত্রির যাত্রী এর 2য় পর্বের পাঠ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।